যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে অভিবাসী আটকের ঘটনায় বিক্ষোভ। 7টি মুসলিম দেশের নাগরিকদের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর আদালতের স্থগিতাদেশ। রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ, যে কোনো মূল্যে আইএসকে নির্মূলের প্রত্যয় দুই বিশ্ব নেতার। ট্রাম্পের অভিবাসন বিরোধী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব, আশা বাংলাদেশের রাষ্ট্রদূতের। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয়। এবং মসুলে আইএসের ব্যবহৃত রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের খোঁজ পাওয়ার দাবি ইরাকি বাহিনীর। পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানে অন্তত 60 জঙ্গি নিহত। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। 7টি মুসলিম দেশের অভিবাসী ও ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত এর ওপর স্থগিতাদেশ দিয়েছেন। শনিবারের ওই আদেশে বলা হয়, এ বিষয়ে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই 7 দেশের মার্কিন ভিসাধারী অভিবাসী বা শরণার্থীদের দেশে ফেরত পাঠানো যাবে না। এর মধ্যেই মুসলিম দেশগুলোর অভিবাসীদের আটকে দেওয়ার প্রতিবাদে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বিক্ষোভে নেমেছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার এভাবেই নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর ঘিরে রাখে বিক্ষোভকারীরা। ট্রাম্পের নির্বাহী আদেশের পর ইরাক, ইরান সহ কয়েকটি মুসলিম দেশের অভিবাসীদের বিমানবন্দরে আটকে রাখার ঘটনায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান নিদিয়া ভেলাস্কুয়েজ ও কংগ্রেসম্যান জেরল্ড ন্যাডলার। তারা ট্রাম্পের প্রতি 7 দেশের ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে নির্বাহী আদেশ প্রত্যাহারের আহ্বান জানান। যাদের বৈধ ভিসা রয়েছে তাদের আটক করা কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া সংবিধান বহির্ভূত আচরণ। মুসলিম হলেই কেউ জঙ্গি হয় না। বিভিন্ন মুসলিম দেশ জঙ্গি বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, বিনা দোষে কাউকে যেন আটকে দেয়া না হয়। বিভিন্ন দেশের অভিবাসীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিক্ষোভে অংশ নেন। আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আমরা মুসলিম ব্যানের বিরুদ্ধে এবং আমরা এখান থেকে দেখাতে চাচ্ছি যে নিউ ইয়র্ক সিটিতে, আমরা নিউ ইয়র্ক শহরে এটা ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার আমরা মানব না। আপনি যদি দেখেন হাজার হাজার লোক আসছে। তো আমরা তো সবাই এই দেশে ইমিগ্রেন্ট হিসেবে আসছি। উনি যেটা করতেছেন ট্রাম্প, এটা তো ঠিক না, এটা তো অত্যাচার। মুসলমানদের আটকে রাখতেছেন। I think pretty much every American is a refugee, or their grandparents or their parents or their great grandparents, because we're a country of immigrants and nobody really leaves their homeland because things are going great there. জানা গেছে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী ইমিগ্রেশন বিভাগ নির্দিষ্ট 7টি মুসলিম দেশের বৈধ অভিবাসী এবং ভিসাধারী ভ্রমণকারীদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিচ্ছে না। শুধু জন এফ কেনেডি বিমানবন্দরই প্রায় অর্ধশত অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এছাড়া বিভিন্ন জায়গা থেকে আটক করা শতাধিক অভিবাসীকে নিউ জার্সির এলিজাবেথ ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। এর প্রতিবাদে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ বিভিন্ন বিমানবন্দরের বাইরে অভিবাসীদের পাশাপাশি ট্রাম্প বিরোধী বিক্ষোভে যোগ দেয় শত শত মার্কিন। শনিবার বিক্ষোভ র্যালি নিয়ে লস অ্যাঞ্জেলেসের ল্যাক্স বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তাদের আশঙ্কা, সামনের দিনে যে কোনো দেশের অভিবাসীদের সঙ্গে এমন আচরণ করা হতে পারে। এ অবস্থায় শনিবার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানান স্থানীয় অধিবাসীরা। এর ফলে 7টি মুসলিম দেশের অভিবাসীদের ফেরত পাঠানো কিংবা বৈধভাবে সেসব দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধের উদ্যোগ সাময়িকভাবে আটকে গেল। আদালতের সিদ্ধান্তে বলা হয়, যারা ভ্রমণ পথে রয়েছেন, যেসব শরণার্থীর আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যারা বৈধ ভিসার অধিকারী, তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দিতে হবে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মুসলমানদের নিষিদ্ধ করা তার উদ্দেশ্য নয়, বরং যুক্তরাষ্ট্রে অভিবাসী সংখ্যা কমিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। অন্য আরও 6টি মুসলিম দেশের সঙ্গে ইরানি নাগরিকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে প্রকাশ্য বিদ্বেষ উল্লেখ করে মার্কিন নাগরিকদেরও ইরানে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে বলে শনিবার জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশ ও দেশের বাইরে ইরানি নাগরিকদের যথাযথ মর্যাদা রক্ষায় তেহরান রাজনৈতিক ও আইনি সব রকম ব্যবস্থা নেবে বলেও প্রকাশিত বিবৃতিতে জানানো হয়।
7টি দেশের মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের নির্বাহী আদেশ বিশ্বব্যাপী মুসলিম বিদ্বেষকে আরও উস্কে দেবে বলে সতর্ক করে ইরান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারির পর অভিবাসী কর্মীদের যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাহার করা শুরু করেছে গুগল কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী নির্বাহী আদেশে সই করার একদিন পরই এমন পদক্ষেপ গ্রহণ করল গুগল। বিবিসিকে গুগল কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্টের এমন পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র অনেক মেধাবী আইটি বিশেষজ্ঞকে হারালো। এর আগে সিরিয়ার শরণার্থীদের জন্য 4 মাসের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের 3 মাসের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম ফোন আলাপে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও আইএস নির্মূলে ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার প্রথম সাপ্তাহিক ভাষণে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ ও প্রশাসনিক কাজের অগ্রগতির কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির উদ্যোগের সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার যুক্তরাষ্ট্র মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ সীমান্তে স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকান অভিবাসীরা। সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের নির্বাহী আদেশের পর উদ্বিগ্ন স্বজনদের সঙ্গে মিলিত হয়ে এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। নিরাপত্তা বাড়াতে সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের সিদ্ধান্ত যথাযথ বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু টুইটারে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারা। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার নামে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও জাতীয়তাবাদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। দেয়াল নির্মাণের উদ্যোগের প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রোহানিও। মার্কিন প্রেসিডেন্টের নাম উল্লেখ না করে শনিবার তিনি বলেন, পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে কোনো দুটি দেশের মাঝে দেয়াল তৈরির সুযোগ নেই। মাত্র কয়েক বছর আগেই বার্লিন দেয়ালের পতন হয়েছে বলেও উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট। পরপর নেয়া এমন কয়েকটি উদ্যোগের এ ধরনের সমালোচনার মধ্যেই প্রথম সাপ্তাহিক ভাষণে শনিবার দেশবাসীকে কর্মসংস্থান ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন ট্রাম্প। মার্কিন শ্রমিকদের অন্তর্ভুক্তির মাধ্যমে দেশীয় উৎপাদন বৃদ্ধি সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। ওবামা কেয়ার ও টিপিপি চুক্তি বাতিল, কানাডার কিস্টোন থেকে যুক্তরাষ্ট্রের ড্যাকোটা পর্যন্ত পাইপলাইন নির্মাণ, মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি ও 7টি মুসলিম দেশের অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তাকে নিশ্চিত করবে বলে মন্তব্য ট্রাম্পের। দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় উৎপাদন প্রতিষ্ঠান ও শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছি আমি। শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে কর্মী হিসেবে মার্কিনদের নিয়োগের ব্যাপারে আশ্বাস পেয়েছি। নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছি প্রায় প্রতিদিনই তা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা। এদিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পুতিন কথোপকথনে আন্তর্জাতিক সন্ত্রাস দমনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস ও ক্রেমলিন। আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী দমনে দুই নেতা একমত হন বলেও জানানো হয়। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ইউক্রেন ও রাশিয়া বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও কৌশলগত কিছু বিষয়ে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, মালয়েশিয়ায় নৌকা ডুবে অন্তত 31 জন নিখোঁজ, 28 জনই চীনা পর্যটক। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের একটি মসজিদে আগুন লাগানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে এই আগুন লাগানো হয়। 4 ঘন্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও মসজিদটি পুরো ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মসজিদে আগুন লাগার কারণ দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ। কে বা কারা আগুন লাগিয়েছে তার সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ধর্মবিদ্বেষের জেরে এ আগুন লাগানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত চালাচ্ছে। এর আগেও মসজিদটি ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছিল। ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোর মুখ দেখবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও মনে করেন জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়ে তার অবস্থান নিয়ে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন ঢাকা ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশার বাণী শোনালেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের পাশে ছিল উল্লেখ করে ট্রাম্পের শাসনামলে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিসর আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের 3 দিন পরই অত্যন্ত প্রভাবশালী সিনেটর রজার উইকারের সঙ্গে আমার 35 মিনিটের ফলপ্রসূ বৈঠক হয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই সম্পর্ক আরো জোরদারে আমরা কাজ করে যাব। ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের পর এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আরো জোরদার করার কথা জানান রাষ্ট্রদূত। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আমরা বেশ কিছু বিষয়কে গুরুত্বের সঙ্গে নিয়েছি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশে ফেরত নিয়ে তার বিচার নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। চীনা চান্দ্রবর্ষ বরণে বর্ণিল সাজে সেজেছে মালয়েশিয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আয়োজনে যোগ দিয়েছেন প্রবাসী বাঙালিরাও। মালয়েশিয়ায় পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 31 জন নিখোঁজ রয়েছে। এদের মধ্যে 28 জনই চীনা পর্যটক। মালয়েশিয়ার সাবা থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নৌকাটি। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, নৌকাটি থেকে একজন ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানালেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে নৌকাটি কোথায় রয়েছে তা তারা শনাক্ত করতে পারছেন না। সাবা প্রদেশের পর্যটন মন্ত্রী এই ঘটনায় সমবেদনা জানিয়ে উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন। মসুলের পূর্বাঞ্চলে আইএসের ব্যবহৃত রাসায়নিক অস্ত্র ভান্ডারের খোঁজ পেয়েছে ইরাকি বাহিনী। জঙ্গি গোষ্ঠী আইএসের দখল থেকে নিয়ন্ত্রণ নেয়ার পর ফরাসি ও ইরাকি বাহিনী আইএসের পরিত্যক্ত অস্ত্র ভান্ডারের মিসাইলের সন্ধান পায়। আইএস বিরোধী অভিযানে ইরাকের 2টি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠী আইএসের অন্তত 60 সদস্য নিহত হয়েছে। ইরাকের পূর্ব মসুল পুনরুদ্ধারের পর শহরটির পশ্চিমাঞ্চলে আইএসের বিরুদ্ধে এগিয়ে চলেছে ইরাকি যৌথ বাহিনী। তবে পূর্ব মসুল এখন বিধ্বস্ত। ঐতিহাসিক নিনেভা অঞ্চলের কাছে একটি আইএসের পরিত্যক্ত অস্ত্র ভান্ডারের খোঁজ পেয়েছে ইরাকি ও ফরাসি যৌথ বাহিনী। ইরাকি বিশেষ বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জানিয়েছেন, তারা জানতেন এই জায়গাটিতে রাসায়নিক অস্ত্রের পরীক্ষা চালাতো আইএস। এছাড়াও অনেক রকেট পাওয়া গেছে বলেও জানান তিনি। এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে যাওয়ায় আইএসের হাত থেকে দখলে নেওয়া এলাকায় ফিরছেন বাসিন্দারা। 2014 সালে মসুল দখলের পর নবী ইউনুসের মাজার শরীফ আইএস ধ্বংস করে দেয় সেখানে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এলাকাবাসী। একসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নবী ইউনুসের মাজার দর্শনে আসতেন পর্যটকরা। যিনি পবিত্র মাজারের এমন চেহারা দেখছেন, চোখের পানি ধরে রাখতে পারছেন না। ওরা নিজেদের মুসলিম দাবি করে, অথচ নবীর কবর ধ্বংস করতে তাদের একটুও হাত কাঁপলো না। আমার এবং প্রতিবেশীদের ঘরবাড়িও ধ্বংস করে দিয়েছিল আইএস। পূর্ব মসুল বিজয়ের পর ইরাকি যোদ্ধারা জাতীয় পতাকা উড়িয়েছিল, যেখানে 2.5 বছর আগে আইএস খেলাফত ঘোষণা করেছিল। তবে পশ্চিমাঞ্চল এখনও দখলে নেওয়ার লড়াই চলছে। ইরাকের 2টি প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠী আইএসের অন্তত 60 সদস্য নিহত হয়েছে বলে এক সামরিক কমান্ডার জানান। সরকারি বাহিনীর হামলায় মসুলের 3টি গ্রামে 42 জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। তারা আকস্মিক হামলা চালানোর জন্য মসুল শহরের পশ্চিমে খায়বারাত আলাবায়েহ ও আল মাহলাবায়েহ গ্রামে অপেক্ষা করছিল। এছাড়া সালাউদ্দিন প্রদেশের পূর্ব এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 18 জন আইএস সদস্য নিহত হয়। ওই হামলায় আহত হয় অন্তত 21 জন। এদিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় 16 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। এ সময় বেশ কয়েকটি ক্যাম্প ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়। আইএস ইরাক ও সিরিয়ায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও পশ্চিমা দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সদ্য যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে পেন্টাগনকে ইরাক ও সিরিয়ায় আইএস মোকাবিলার কৌশল উন্নয়নে 30 দিনের সময় বেঁধে দিয়েছেন। শনিবার মার্কিন বাহিনীকে আইএস মোকাবিলার কৌশল উন্নয়নের নির্বাহী আদেশে সই করেন তিনি।
আফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কের পানির প্রধান উত্তোলন কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে সিরীয় সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে সেখানে সিরীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পানির পাম্প বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেয় গত ডিসেম্বর থেকে দামেস্ক সহ এর আশেপাশের 50 লাখ মানুষ তীব্র পানির সংকটে ভুগছেন। সিরীয় বাহিনী এবং তাদের জোট গত মাসে ওয়াদি বারদাহ উপত্যকায় বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালায়। বিদ্রোহীরা 2012 সালে উপত্যকাটি দখলে নিয়েছিল। শনিবার সরকারি বাহিনী আইন আল ফাইজা গ্রামে ঢুকে নিয়ন্ত্রণে নেয়। ওই এলাকায় পানি উত্তোলন কেন্দ্রটি অবস্থিত। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে একটি গাড়িতে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 14 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার মরদেহগুলো উদ্ধার করা হয়। একই দিনে রাজধানী সানা, তাইজ ও মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি জোটের আলাদা বিমান হামলায় নিহত হয়েছেন আরও 30 জন। এসব হামলায় আহত হয়েছেন অন্তত 10 জন। জবাবে সৌদি বাহিনীকে লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। এদিকে রোববার ইয়েমেনের একটি গ্রামে মার্কিন বাহিনী হামলা চালালে 40 জন নিহত হন। তাদের মধ্যে 10 জন বেসামরিক নাগরিক রয়েছে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম। বিশ্বজুড়ে আলোচিত বিভিন্ন ইস্যুর নিচে অনেকটা ধামাচাপা পড়ে গেছে ইউরোপের অভিবাসন সংকটের বিষয়টি। সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আশ্রয়প্রার্থী এসব মানুষ কেমন রয়েছেন? ইইউ তুরস্ক চুক্তি, সিরীয় শান্তি আলোচনা অথবা মানবাধিকার সংস্থাগুলোর অব্যাহত প্রচেষ্টা তাদের জীবনে আদৌ কি কোনো পরিবর্তন আনতে পেরেছে? চলুন দেখে আসি গ্রিসে অবস্থানরত অভিবাসীদের বর্তমান পরিস্থিতির চিত্র। গ্রিসের কিয়স উপকূল ঘেঁষা এই শরণার্থী শিবিরে ঠাঁই না হয় অন্তত কয়েকশো আশ্রয় প্রত্যাশীকে বাধ্য হয়ে এসব তাঁবুতে রাত কাটাতে হচ্ছে। ভূমধ্যসাগরের এই দুর্গম পথেই তারা তুরস্ক থেকে পাড়ি জমিয়েছিল স্বপ্নের ইউরোপে। কিন্তু এখানকার নির্মম বাস্তবতায় মুখ থুবড়ে পড়েছে তাদের সচ্ছল শান্তিপূর্ণ জীবনযাপনের প্রত্যাশা। একসঙ্গে এত অভিবাসীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদেরও। অভিবাসী প্রবেশের হার আগের চেয়ে কমেছে, কিন্তু থেমে নেই। যারা আছে তাদের পুনর্বাসন করাই কঠিন হয়ে পড়ছে। প্রতিকূল আবহাওয়ায় খোলা আকাশের নিচে থাকছে অনেকেই। গত বছরের মার্চে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে অভিবাসন স্থানান্তর চুক্তি সই হওয়ার পর আশ্রয় প্রত্যাশীদের গ্রিস থেকে তুরস্কের অস্থায়ী শিবিরে ফেরত পাঠানো শুরু হয়। তবে ইইউ এর বেঁধে দেওয়া শর্তের কারণে তুরস্ক পিছিয়ে পড়ায় অনিশ্চয়তার মুখে পড়ে চুক্তিটি। কয়েক মাস আগে আশ্রয়ের আবেদন জানিয়ে সাড়া না পাওয়ায় হতাশ হয়ে পড়েন আশ্রিতদের অনেকেই। সিরিয়ায় থাকলে বোমা হামলায় হয়তো একেবারেই মারা যেতাম, কিন্তু এখানকার প্রতিটি দিন মৃত্যুর মতো কষ্টের। বাচ্চাদের নিয়ে কি করব ভেবে পাই না। আমি ভেবেছিলাম ইউরোপ সম অধিকার ও সুশাসনের জায়গা, কিন্তু সবই মিথ্যা। অভিবাসী সংকটের কারণে গ্রিসে পর্যটকদের সংখ্যাও গত 2 বছরে অনেক কমে এসেছে। দীর্ঘদিন লোকসানের কারণে দেউলিয়া হয়ে পড়েছেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বহু ব্যবসায়ী। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দ্রুত এসব অভিবাসীকে ফেরত পাঠানোর দাবি জানালেও নিরুপায় কিয়স কর্তৃপক্ষ। তুরস্ক অভিবাসীদের নেওয়া বন্ধ করে দেয় আমাদের বাধ্য হয়ে একত্রে সামাল দিতে হচ্ছে। ইইউ নিশ্চুপ। দুটি ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে বসবাস করলে ঝামেলা পোহাতেই হয়। কিয়সের বেশিরভাগ শরণার্থী গ্রিসের বাইরে ইউরোপের অন্য দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে গ্রিসের বাস্তবতা মেনে নিয়ে এখানেই কাজ করে জীবন কাটানোর কথা ভাবছেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে ঘিরে কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। আজ লখনৌতে সংবাদ সম্মেলনে অখিলেশ বলেন, তিনি ও রাহুল সাইকেলের দুটি চাকা। আজই কংগ্রেস ও সমাজবাদী দলের সমর্থকেরা 6 কিলোমিটার দীর্ঘ রথযাত্রায় অংশ নিচ্ছে। অখিলেশ যাদব ও রাহুল গান্ধী এতে নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে। সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, মোদী সরকারের দুর্নীতি ও অনিয়ম ঠেকাতেই জোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। উত্তরপ্রদেশে 403 আসনের বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি সমঝোতায় গত সপ্তাহে জোট গড়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সমাজবাদী দলের সাইকেল প্রতীককেই নির্বাচন করছে কংগ্রেস। আগামী 11 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত 7 ধাপে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্য সাগর থেকে উদ্ধারকৃত অন্তত 800 অভিবাসী ইতালির সিসিলি উপকূলে পৌঁছেছে। শনিবার ইতালীয় কোস্টগার্ডের জাহাজে করে তাদেরকে ইতালির কাতানিয়ায় নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে জীবিত উদ্ধারকৃত অন্তত 770 জন অভিবাসী এবং এক অভিবাসীর মৃতদেহ রয়েছে বলে জানা গেছে। কোস্টগার্ড জানায়, শুক্রবার ভূমধ্য সাগরের মধ্যাঞ্চল থেকে 6টি রাবারের নৌকা এবং 3টি কাঠের নৌকা থেকে অভিবাসীদের উদ্ধার করা হয়। ইতালীয় কোস্টগার্ড ছাড়াও স্পেন এবং ক্যারিবীয় দুটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয় বলেও জানানো হয়। উদ্ধারকৃত অভিবাসীদের পরিচয় সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। যুদ্ধ ও নির্যাতন থেকে বাঁচতে দেশান্তরী হওয়া মানুষগুলোকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ট্রাম্পকে তার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সংস্থা দুটি শনিবার এক যৌথ বিবৃতিতে জানায়, শরণার্থী ও অভিবাসীদের সংকট এখনকার মতো প্রকট আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আগামী 4 মাস যুক্তরাষ্ট্রের শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। সিরিয়ার শরণার্থীদের জন্য নির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের জন্য 3 মাসের কড়াকড়ি আরোপ করা হয়েছে। তুর্কি বিমান বাহিনীর যুদ্ধ বিমানের আধুনিকায়নে দেশটির সঙ্গে প্রায় 10 কোটি পাউন্ডের এক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে যুক্তরাজ্য। শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক শেষে এই চুক্তির কথা জানান দেশটিতে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তির মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল বৈশ্বিক এবং আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে ব্রিটেন একটি অসাধারণ রাষ্ট্র। একই সঙ্গে তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারও করেন থেরেসা মে। এর আগে আঙ্কারায় পৌঁছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় ব্রিটেনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট। চিলিতে ভয়াবহ দাবানলে দেশটির সান্তা উলগা নামের একটি শহর ধ্বংস হয়ে গেছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। দাবানল মোকাবিলায় ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তা পাঠানো হয়েছে। দাবানলের কারণে পেরুর সান্তিয়াগোর দক্ষিণাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বন বিভাগ জানিয়েছে 25 লাখ হেক্টর এলাকা দাবানলে পুড়ে গেছে এবং তা মধ্যাঞ্চলের দিকে দ্রুতই ছড়িয়ে পড়ছে। তবে এলাকাগুলোতে জনবসতি কম থাকার কারণে মৃতের সংখ্যা কম বলে ধারণা করা হচ্ছে। দাবানল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতের কাশ্মীর ও হিমাচল প্রদেশে ভারী তুষারপাত এবং বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারের চাদরে ঢেকে গেছে কাশ্মীরের শ্রীনগর জেলার বেশিরভাগ রাস্তাঘাট ও ঘরবাড়ির ছাদ। 1992 সালের পর জেলায় এটি সবচেয়ে তীব্র তুষারপাত বলে জানা গেছে। গত কয়েকদিন ধরে শ্রীনগরের তাপমাত্রা শূন্যের নিচে অবস্থান করছে। তুষারপাতের কারণে চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে জেলার প্রধান মহাসড়কটি। হিমাচল প্রদেশে ভারী তুষারপাতের কারণে যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তুষারপাতের কারণে বেশ কয়েকটি এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। এর আগে গত সপ্তাহে হিমালয় অঞ্চলে তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হয় অন্তত 19 ভারতীয় সেনার। এদিকে ভারতের কাশ্মীরে তুষার ধসে 5 সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে 3 দফা তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় এই তুষার ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা বরফ সরিয়ে সেনাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিহত সেনারা মাচিল সেক্টরে কর্মরত ছিলেন। নিজেদের তৈরি নতুন যুদ্ধ বিমান প্রদর্শন করেছে রাশিয়া। মিক-1 মিগ-35 নামে চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমানটি শুক্রবার মস্কোর 150 কিলোমিটার দক্ষিণ পূর্বের লুকোভিটসের আকাশে উড়ানো হয়। 4++ জেনারেশনের বিমান ও আগের 2 রকম মিগ-29 বিমানের উন্নয়ন ঘটিয়ে মিগ-35 যুদ্ধ বিমানটি প্রস্তুত করা হয়েছে। বিমানটি ঘণ্টায়
2400 কিলোমিটার বেগে 3000 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। এর মধ্যেই অত্যাধুনিক এই বিমানের প্রশংসা করেছেন রুশ উপপ্রধানমন্ত্রী। তিনি বলেন, সুখোই বিমানের চেয়ে এই বিমানের অভিযান খরচ কম হবে। 2019 সালে আরও বেশ কিছু বিমান প্রস্তুত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তর পূর্বাঞ্চলীয় গ্যাংন প্রদেশের পার্বত্য এলাকায় প্রচণ্ড ঠান্ডা ও তুষারের মধ্যে মার্কিন সেনাদের সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে দক্ষিণ কোরীয় সেনারা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 300-রও বেশি নৌসেনা প্রদেশটির পাওংচ্যাং শহরে এই শীতকালীন মহড়ায় অংশ নিয়ে বরফে ঢাকা পর্বতে বিভিন্ন অনুশীলন করে। পর্বতের উপর স্কি করতে করতে গুলি চালানোর অনুশীলনের পাশাপাশি গোপন অভিযানের প্রশিক্ষণ নেয় তারা। পরে বরফের ওপর খালি গায়ে কুস্তি খেলায় অংশ নেয় মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনারা। পাওংচ্যাং শহরটিতেই 2018 সালে শীতকালীন অলিম্পিকের আয়োজন করা হয়েছে। যে কোনো প্রতিকূল পরিবেশে সেনাদের কর্মক্ষমতা বাড়াতেই এই মহড়ার উদ্যোগ বলে জানানো হয়। চীনা নববর্ষ বরণে বর্ণিল সাজে সেজেছে মালয়েশিয়া। 52 বছর শেষে আনন্দ উৎসাহের সঙ্গে বরণ করা হলো মোরগ বছর 2017-কে, ইংরেজিতে যা স্প্রিং ফেস্টিভ্যাল নামে পরিচিত। নববর্ষের এই উৎসবকে ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো মালয়েশিয়া, বাদ্যের তালে নাচে গানে মুখরিত চারপাশ। নববর্ষ উপলক্ষে চোখ ধাঁধানো এই আয়োজন দেখতে ঢল নামে হাজারো দর্শনার্থীর। সাজের মধ্যে বৈচিত্র্য থাকলেও লাল রঙের গোলাকৃতির লণ্ঠন সবখানেই চোখে পড়বে। চাইনিজদের কাছে লাল রং মানেই আনন্দ, শান্তি ও সুখের প্রতীক। নববর্ষে এক একবার এক এক প্রাণীকে নতুন বছরের প্রতীক বানানো হয়। এ বছরকে মোরগ বর্ষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নতুন বছরে মোরগ তাদের সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, এই প্রত্যাশা মালয়েশিয়ায় বসবাসরত চাইনিজদের। একসঙ্গে খাওয়া দাওয়া, সিংহ নাচ, ড্রাগন নাচ, বাহারি আতশবাজি ও নানা রকম উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরাও বাদ যায়নি চাইনিজদের নিউ ইয়ারের বোনাস পাওয়া থেকে। লম্বা ছুটি পেয়ে তাদের মাঝে যেন বিরাজ করছে উৎসবের আমেজ। চাইনিজ নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ার বিপণী কেন্দ্রগুলোতেও দেয়া হয় মূল্যহ্রাস। বছরের মতো এবছরও আমরা চাইনিজ নিউ ইয়ারের ছুটি পেয়েছি। সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখানে আসলে আমাদের অনেক ভালো লাগে। চাইনিজ নিউ ইয়ারকে ঘিরে জমে উঠেছে মালয়েশিয়ার কোতারায়ার বাঙালি অধ্যুষিত এলাকা। নরমালি বাংলাদেশিরা বলে যে লিটল বাংলাদেশ, আমরা এটা লিটল বাংলাদেশ বলি। আর আপনি হয়তো দেখতেও পাচ্ছেন যে এখানে বাংলাদেশিদের সমাগম। নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। দর্শনার্থীরা সেখানে বিশ্ববাসীর শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে অভিবাসী আটকের ঘটনায় বিক্ষোভ। 7টি মুসলিম দেশের নাগরিকদের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর আদালতের স্থগিতাদেশ। রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ, যে কোনো মূল্যে আইএসকে নির্মূলের প্রত্যয় দুই বিশ্ব নেতার। ট্রাম্পের অভিবাসন বিরোধী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব, আশা বাংলাদেশের রাষ্ট্রদূতের। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয়। এবং মসুলে আইএসের ব্যবহৃত রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের খোঁজ পাওয়ার দাবি ইরাকি বাহিনীর। পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানে অন্তত 60 জঙ্গি নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।